পি রেশিও কি? পি রেশিও অর্থাৎ প্রাইস টু আর্নিং রেশিও কতটা গুরুত্বপূর্ণ কোনো স্টক বাই বা সেল করার সময়? স্টক মার্কেটে সবচেয়ে বেশি ইউজড আর তার চেয়ে বেশি মিসইউজড হওয়া রেশিও পি রেশিও নিয়েই আমাদের আজকের ভিডিও। নমস্কার, আমি সৌভিক আর আপনাদের স্বাগত আমার চ্যানেল অর্থনীতিতে। পি রেশিও বা প্রাইস টু আর্নিং রেশিও ক্যালকুলেশন করা হয় কারেন্ট মার্কেট প্রাইস কে ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার দিয়ে ভাগ করে। পি রেশিও ক্যালকুলেশন আমরা অন্য আরেকভাবেও করতে পারি। সেটা হলো, আমরা যদি মার্কেট ক্যাপকে টোটাল নেট প্রফিট দিয়ে ভাগ করি তবে পি রেশিও পাওয়া যাবে। এবার পি রেশিও দেখে প্রাথমিকভাবে কোনো স্টকের প্রাইস বেশি না কম আছে তার ধারণা করা হয়। এই ধারণা নেওয়া হয় যে স্টকের যে স্টকের রিসার্চ করা হচ্ছে সেম সেক্টরের অন্যান্য শেয়ারের পি ভ্যালু কম্প্যারিজন করে, যাকে আমরা পিয়ার কম্প্যারিজন বলি। যেমন এখানে যদি আমরা পিয়ার এই অপশনের মধ্যে যাই তবে দেখতে পাবো ইনফোসিসের সেম সেক্টর অর্থাৎ আইটি সফটওয়্যারের পিয়ার কম্প্যারিজন টিসিএস, ইনফোসিস, এইচসিএল, উইপ্রো ইত্যাদি। এখানে দেখা যাচ্ছে টিসিএস এর ভ্যালু 28-এর মতন, ইনফোসিসের পি ভ্যালু 22, এইচসিএল এর 20.5 আর উইপ্রোর 19-এর মতো। এখানে টিসিএস এর পি ভ্যালু বেশি ইনফোসিসের থেকে কিছুটা। এখানে পিয়ার কম্পারিজন করলে ইনফোসিস মোটামুটি ভালোভাবে বলা যায় টিসিএস এর থেকে কিছুটা সস্তায় আছে, বাইং অপরচুনিটি আছে। আরও উপরে গেলে এই গ্রাফে দেখা যাচ্ছে লাস্ট 5 ইয়ারের এভারেজ পি রেশিও থেকে ইনফোসিসের পি ভ্যালু কম আছে। এভাবে সাধারণভাবে কোনো কোম্পানির পি ভ্যালু বিচার করে স্টক সিলেকশন করতে পারা যায়, কিন্তু এই পি ভ্যালুর নির্দিষ্ট কোনো সংখ্যা বা নাম্বার নেই যে আইটি সেক্টরের পি ভ্যালু 30 বা মেটালের পি ভ্যালু 50। তাই আপনার শুধু পি ভ্যালু দেখে ফাইনাল সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন। এবার আসা যাক পি ভ্যালু দেখে বেশ কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার উদাহরণ। উদাহরণ 1, আপনি দেখলেন কোনো কোম্পানির পি ভ্যালু 50, পাশাপাশি ওই সেক্টরের অন্যান্য কোম্পানির পি 40-এর আশেপাশে। স্বভাবতই আপনি ভাববেন যে কোম্পানির পি বেশি, কিন্তু কোম্পানিটা যদি তাদের বিজনেসের গ্রোথ ডবল করতে চলেছে মনে হয়, প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ানোর জন্য, এবং সামনে শেয়ার প্রাইস অনেকটাই বাড়বে, প্রায় ডবল হতে পারে, সেক্ষেত্রে আপনার ওই শেয়ার কেনা লাভ হতে পারে, কারণ তখন পি ভ্যালু প্রায় অর্ধেক কমে 25-এর আশেপাশে চলে যাবে এবং দেখা গেল এই অপরচুনিটি অন্য এই সেক্টরের কোম্পানিগুলোর নেই। এক্ষেত্রে পি ভ্যালু আপনাকে ভুল করাতে পারে। দ্বিতীয় উদাহরণ হলো, আপনি দেখলেন কোনো স্টকের পি রেশিও খুব কম, সাপোজ 4। আপনি ভাবলেন এত কম পি, মাত্র 4, এর থেকে আর কি কমবে। কিন্তু রিয়েল এস্টেট কোম্পানির স্টক খুব আনসার্টেন। যেমন রিয়েল এস্টেটে দেখা গেল এবছর অনেক ফ্ল্যাট বিক্রি হলো, পরের বছর সে তুলনায় খুবই কম হলো। সেক্ষেত্রে আপনার অ্যাজাম্পশন অনুযায়ী পি বাড়বে না, বরং কমবে, কারণ নেট প্রফিট তো কমে গেছে। তাই পি ভ্যালু 4 বা 4-এর থেকেও নিচে নামতে পারে। এটা হলো দ্বিতীয় উদাহরণ। তৃতীয় উদাহরণ, এটা একটু গুরুত্বপূর্ণ। এইচডিএফসি ব্যাংক ইন্ডিয়ান শেয়ার মার্কেটের অন্যতম বেস্ট শেয়ার। এটা আমার কোনো স্টক রিকমেন্ডেশন নয়, জাস্ট এডুকেশনাল পারপাস বলছি। কোনো স্টকের পি বলতে শুধু শেয়ার প্রাইস বেশি বা কম বোঝা যায় না, আর একটা জিনিস আমাদের মাথায় আসে, তা হলো ওই কোম্পানিটা তাদের টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন কত বছরে ডবল করবে। যেমন আজকের ডেটে এইচডিএফসি ব্যাংকের পি 19.5,
তার মানে এইচডিএফসি ব্যাংক 19.5 বছরে তাদের টাকা ডবল করবে? সত্যি কি তাই? যদি তাই হতো তাহলে তো আমাদের ফিক্সড ডিপোজিট ভালো, যেখানে 12 বছরের মতন লাগে টাকা ডবল হতে। 6% এর আশেপাশে ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট থাকে। সেখানে 19.5 বছর এইচডিএফসি ব্যাংকে শেয়ারে একটু বেশি হয়ে গেল। এবার দেখা যাক এটা কতটা ঠিক না ভুল। 2012 থেকে 2022 এই 11 বছরের টোটাল নেট প্রফিট হলো 1,98,100 এইচডিএফসির ব্যাংকের। 2012 এপ্রিলে শেয়ার প্রাইস কত ছিল এবার একটু দেখে নিই। 250-এর আশেপাশে। তাহলে টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন কত ছিল? শেয়ার প্রাইসকে টোটাল নাম্বার অফ শেয়ার দিয়ে গুণ করলে আমরা মার্কেট ক্যাপিটালাইজেশন কত সেটা পেয়ে যাব, 1,39,750। ওই সময় পিই রেশিও ছিল 26, অর্থাৎ ওই সময়ের হিসাবে 26 বছর লাগবে টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন ডবল হতে এইচডিএফসি ব্যাংকের। কিন্তু 9.5-10 বছরে নিজেদের মার্কেট ক্যাপিটালাইজেশন দ্বিগুণ করে ফেললো এইচডিএফসি। এর থেকেই বোঝা যাচ্ছে যেসব কোম্পানির ফিউচার ভালো সেক্ষেত্রে পিই ভ্যালু যদি একটু বেশিও দেখায় তাহলেও সেই সব শেয়ার বাই করা ভুল হবে না, ঠিকই হবে। কারণ এই ধরনের কোম্পানির ফিউচার গ্রোথ খুব ভালো। এরকম কোম্পানির ক্ষেত্রে পিই রেশিও দেখে ডিসিশন নেগেটিভ নিয়ে ফেললে মুশকিল হয়। পিই রেশিও সম্বন্ধে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটিকে প্রেস করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা জানতে পারেন। কারণ আমি নিয়মিত ফাইন্যান্স রিলেটেড ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।